যারা 2024-এর জুলাই ঘটিয়েছিল, সেই জুলাই থেকে পরবর্তীতে আগস্ট পর্যন্ত এবং এখন পর্যন্ত যত হত্যাকাণ্ড ধ্বংসলীলা চলছে, তারই অংশীদার যারা এগুলো ঘটিয়েছে। মার্কিন ডিপ স্টেটের কথা যাদেরকে বলা হয়, সেই পুরনো মার্কিন বলয় যেন আবার একটু ভিন্ন চেহারায় সক্রিয় হয়ে উঠেছে। কিন্তু কেন? তাদের উদ্দেশ্য কি? তারা আবার কি করতে চায়? বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যখন থেকেই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন, তখন থেকেই যেন মাথা খারাপ অবস্থা এই মার্কিন পুরনো বলয়ের। কিন্তু কেন? জানার চেষ্টা করব। আমার সঙ্গে যুক্ত আছেন যুক্তরাষ্ট্রের সাংবাদিক, আর স্টেট ডিপার্টমেন্টের সাংবাদিক, যিনি দস্তগীর জাহাঙ্গীর। আমি আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, আপনার সাথে সংযুক্ত করার জন্য অসংখ্য জি, ধন্যবাদ। আমি একটু শুরুটা করতে চাই যে এই একজন সাবেক মার্কিন কূটনীতিক এর মধ্যে হঠাৎ করেই বললেন শেখ হাসিনার মৃত্যু হবে হয়তো কারাগারে, নয়তো নির্বাসনে। তিনি একই সঙ্গে বলে ফেললেন যে আওয়ামী লীগের উচিত এইসব না করে আবার সংস্কারের মাধ্যমে দেশের রাজনীতিতে ফেরার চিন্তা করা। তো এই যে জন কেন হঠাৎ করে সক্রিয় হলেন, এর পেছনে কি আছে? অসংখ্য ধন্যবাদ। আপনি শুরুতেই মৌলিক আলাপে চলে গেলেন। জন ডেনিলোভিচ একজন প্রাক্তন মার্কিন, আমরা যেটাকে বলি যে এরকম দূতাবাসে যারা চাকরি করে, বিভিন্ন লেয়ারে চাকরি করে, কিন্তু সবাইকেই ভিসা আর ক্যাটাগরি অনুসারে বলা হয় যে তারা ডিপ্লোম্যাট, কিন্তু আসলে তারা অনেক কাজই করেন যেসবগুলো ডিপ্লোমেসির সাথে হয়তোবা কোনো সংযুক্তি নয়। হয়তোবা আমি এটা বলবো কেরানিগিরির চাকরি হতে পারে, কিন্তু ভিসাটা তো ডিপ্লোমেট ভিসা। ডিপ্লোমেটের কভারে তাকে থাকতে হয়, যাতে করে সেই দেশে তার কার্যকলাপে কোনো বাধা সৃষ্টি না হয়। এবং ডিপ্লোমেট ভিসা হলে সেখানে তাদের যে দূতাবাস, সেটা তো আসলে প্রতিটি স্বাধীন দেশের দূতাবাস কিন্তু সেটা সার্বভৌম সেখানে। অতএব সেখানে যারা চাকরি করবে তাদের কার্যকলাপের জন্য আমরা যদি বলি ভিয়েনা কনভেনশন অনুসারে তারা বিভিন্ন সুযোগ সুবিধা পায় এবং তাদের ইয়ে থাকে। সেটার জন্য তাকে হয়তোবা আমরা যারা সংবাদকর্মী তারা অনেক সময় লিখি বা বলি যে উনি একজন কূটনৈতিক প্রাক্তন, বাট ইটস নট কারেক্ট। আমি যতটুকু ওয়াশিংটন ডিসিতে বসে বলছি, আমি যেটা দেখতে পেয়েছি যে 2024-এর জুলাই এবং জুলাই পরবর্তী সময়ে তাকে এক্স হ্যান্ডেলে প্রাক্তন টুইটারে বিভিন্ন গ্রুপে বাংলাদেশি উগ্রবাদীদেরকে উনি বিভিন্নভাবে সন্ত্রাসের মদদ এবং ট্রেনিং দিচ্ছেন। আমি এটা বলি এই জন্যে, আমি কোনো এক কারণে কোনো একটা এক্স হ্যান্ডেলের কোনো একটা গ্রুপে কিভাবে জানি ঢুকে পড়ি, আমি কিন্তু সত্যি জানি না। ক্লিক 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 আমি একটা গ্রুপে ঢুকে গেলাম। ওইখানে গিয়ে দেখি এই জন ডেনিলোভিচ সে বাঙালি দেরকে ট্রেনিং দিচ্ছে কি করে আগামী 10 দিন, আগামী 15 দিন, আগামী 90 দিন শেখ হাসিনার নামে কি কি কুৎসা রটাতে হবে, কিভাবে রটাতে হবে। তা আমি তো চুপচাপ, আমি একদম এখানে স্বীকার করছি, আমি চুপচাপ বসে আছি, কিন্তু আমার নাম তো সেখানে দেখা যাচ্ছে, আমার নাম তো ভেরিফাইড। কিছুক্ষণ পর এই জন বলল, ও আমাদের এখানে, ইংলিশে বলছিল, আমাদের একটা অতিথি বলে নাই, ইন্ট্রোডারের মতন করেই বলছে যে আছে, বাট উই ডোন্ট কেয়ার, উই রিয়েলি ডোন্ট কেয়ার। কিন্তু এটা বলার কারণ হলো যে আমি এটা তুলে ধরার কারণ হলো তার কিছুদিন পরই সে এক্স হ্যান্ডেলে আমার নামে কুৎসা অনেক কিছু লিখেছে। সে যেমন সে সেখানে আমার নাম নিয়ে বলেছে যে ওকে আসলে কে পে করেছে, তার আয়ের উৎস কি। কারণ $29 মিলিয়ন কথা যখন ডোনাল্ড ট্রাম্প বললেন, আমি কিন্তু কারোর নাম না নিয়ে বলছি, ডোনাল্ড ট্রাম্প যেহেতু বলছেন 2 জন ব্যক্তির প্রতিষ্ঠান, তো এই 2 জন ব্যক্তির প্রতিষ্ঠান, তাহলে আমি যতটুকু জানি সেখানে 2 জন ব্যক্তি ছিলেন, যেন একজন ইতিমধ্যে অ্যাম্বাসেডর পরলোক গমন করেছেন। আমি তাদের নাম না নিয়ে একটা স্ট্যাটাস দেই, তারপরে সে তো দেখলাম তেলে বেগুনে জ্বলে উঠলো এবং আমার নামে কুৎসা করলেন। সো ইটস অলরাইট। এখন বিষয়টা হলো যে এই লোকটাকে আমরা
বাংলাদেশি বিরোধীরা, মানে বাংলাদেশ বিরোধী বলতে আমি এই কথা বলছি ১৯৭১ সনে যারা বাংলাদেশকে স্বাধীন দেখতে চাননি, যারা পাকিস্তানের অংশ হিসাবে এই আমাদের বঙ্গকে দেখতে চেয়েছেন পূর্ব পাকিস্তান হিসাবেই, সেই অংশটাকে সে আসলে পেইডলি ট্রেনিং দিচ্ছে এবং এখনো তাদের হয়ে কাজ করছে। এখন আমরা যদি অ্যানালাইসিস করি, উনি কি প্রায় একজন কূটনীতিক হিসেবে কাজ করছেন? অবশ্যই নয়। যেহেতু স্টেট ডিপার্টমেন্টের কোনো একটা অংশে এবং বাংলাদেশে উনি অবস্থান করেছেন, আমরা বাঙালিরা সাধারণত একদম, এটা আমার যদি কেউ বিরোধিতা করেন তাহলে আমি এই বিষয়ে দীর্ঘ তর্কে যেতে রাজি আছি। আমরা বাঙালিরা সাদা মানুষের কাছে নত জানু হয়ে থাকি এবং তাদেরকে নিয়ে কাজ করতে চাই। তারা এখানে সে একজন ভিক্ষুকও হতে পারে, একজন একজন এমনকি আমি বলি যে গৃহহীন হতে পারে, কিন্তু সে সাদা মানুষ, তাকে সামনে নিয়ে কথা বলানো। অতএব আপনার মৌলিক প্রশ্নে এখন ফিরে একটু দেখি কথা বলতে পারি কিনা। সেটা হলো যে বাংলাদেশের সর্বশেষ স্বাধীন প্রধানমন্ত্রীকে যখন বাংলাদেশের সশস্ত্র বাহিনী তাদের নিজস্ব বিমানে করে অন্য একটি দেশে পৌঁছে দিয়ে আসেন এবং সেটা প্রোটোকল দিয়ে পৌঁছে দিয়ে আসেন, এখানে তাহলে শব্দটা কখনোই প্রয়োগ করার কোনো উপায় নেই যে উনি পালিয়ে গেলেন। পালিয়ে গেলে তো ওনাকে পালিয়ে যেতে হতো, কিন্তু ওনাকে বাংলাদেশের বিমান বাহিনীর একটি বিমানে করে অন্যান্য সশস্ত্র বাহিনীর সদস্যরা সাথে করে ভারতের সাথে তারা যোগাযোগ করে ভারতে ওনাকে পৌঁছে দিয়ে আসেন। সেই ব্যক্তিটা যখন এখন হুঙ্কার দিচ্ছেন বা বলছেন যে আমি আমার দেশে ফিরব, এই দেশে ফেরাটা নিয়ে এই যে সার্বিক একটা পরিস্থিতি তৈরি হয়েছিল 2024-এর জুলাই মাসে, এই পরিস্থিতির পেছনে যে দীর্ঘ সময় যারা কাজ করেছেন তাদের তো এখন তাহলে বিপদ হয়ে যাবে। কারণ বিপদ হয়ে যাবে এই জন্যে যে তাদের যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা যে শেখ হাসিনাকে সরিয়ে বাংলাদেশে একটি জঙ্গি রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করতে পারলে সেখানে ভাগ বাটোয়ারা, বা আমরা বিভিন্ন দেশের উদাহরণ দিতে পারি, মিডল ইস্ট এমনকি আফগানিস্তানের, যেখানে বিভিন্ন দেশের সৈন্য বিভিন্নভাবে উপস্থিত থাকে। স্পেশালি আপনারা জানেন সিরিয়ার সমস্ত জায়গায় পৃথিবীর রাশিয়া, আমেরিকা, টার্কিশ, ইরান, ইসরায়েলি সৈন্যদের উপস্থিতি তারা দখল করে তাদের কাজ করছে। সেই রকম একটা রাষ্ট্রকে, বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র করে সেখানে বসে চায়নাকে নিয়ন্ত্রণ করা, ভারতকে নিয়ন্ত্রণ করা, এই সকল পরিকল্পনাতে যেহেতু সাকসেস হয়নি, বাংলাদেশের সাধারণ মানুষের তীব্র আন্দোলন বলবো না, সবে অসহযোগিতার জন্য যখনই ইউনূস সরকার এই দুঃশাসন চালিয়েছেন, অত্যাচার করেছেন, কিন্তু ইউনূস সরকারের সকল গোপন কথা যখন আমরা প্রবাস থেকে বলছি, বিদেশ থেকে বলছি, এবং বাংলাদেশের ভিতরে এটা মানুষ রাস্তায় নামতে পারেনি, তাদেরকে হত্যা করা হয়, তাদেরকে জেলে নিয়ে পরে হত্যা করা হয়, কিন্তু মানুষের মনোভাব তো তারা প্রকাশ করেছে, যার জন্যে তার আজীবন ক্ষমতায় এবং সেখানে একটা জঙ্গিবাদী রাষ্ট্র তৈরি করার পায়তারা থেকে তারা সরে আসে এবং ভারতের সাথে অনেকটা আমি বলবো আন্তর্জাতিক পরিস্থিতির কারণেই ভারতের বলবো যে ভারতকে বাদ দিয়ে সে বিষয়টা ঘটাতে পারে না বলেই তথাকথিত একটি নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতা হস্তান্তর করে তারা কিন্তু খেলোয়াড় হিসাবে পিছন থেকে এখনো নিয়ন্ত্রণ করছে। সেই নিয়ন্ত্রণে দেখতে পাচ্ছেন যে 209 সিটধারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা কিন্তু তাদের সেই ক্ষমতা দেখাতে পারছে না যে আমরা আসলে ক্ষমতায়। তারা জাস্ট রাষ্ট্র পরিচালনার নাম কোয়াস্তে করছে, আসলে যারা করছে তারাই সামনে এসে এখন কথা বলছে শেখ হাসিনা আসবে কেন, শেখ হাসিনা এই দেশে আসবে কেন, তাকে জেলে রাখতে হবে অথবা তাকে প্রবাসে রাখতে হবে। এই জন ডেনিলোভিচ সে বারবার বলছে ভারতও তাকে রাখবে না, এমনকি ভারত থেকে তাকে, এই যে তারা বয়ান তৈরি করার চেষ্টা করছে, এটার মৌলিক কারণটাই হলো তারাই ছিল এই হায়ার করা যে পশ্চিমা মানুষ, আমি বলবো না রাষ্ট্রযন্ত্রের অংশ, পশ্চিমা আইডে এক একজন ইন্ডিভিজুয়াল, যেমন আরেকজন হলে মাইকেল কোগলম্যান উনি বলেছেন ইয়ের কথা, শেখ হাসিনার দেশে ফেরা আর কথা, যে না তাকে জেলে থাকতে হবে।
আমার কথাটা হলো যে আপনি যে প্রশ্নটা করেছেন সেটা আপাতত এইভাবেই বলবো যে তাদের অস্তিত্বের প্রশ্ন এবং তারা যে কাজ করেছে সেই কাজটাকে তো ধরে রাখতে হবে। সেই কাজটা তো ধরে রাখার জন্য তাদের কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে যায়নি। যাদের সাথে কন্ট্রাক্ট সেই কন্ট্রাক্টের কাজগুলো শেষ হয়ে যায়নি, অতএব তারা আবার নড়ে চড়ে বসেছে যে শেখ হাসিনার উপর, আওয়ামী লীগের উপর তারা বলতে চাচ্ছে। এমনকি তারেক বলছে না, জাতীয়তাবাদী দল কিন্তু এখনো শেখ হাসিনা নিয়ে আমার জানা মতে উনি দেশে ফিরবেন তেমন কোনো কঠিন এইভাবে যে একজন জন যেভাবে বলছে, মাইকেল কোগলম্যান যেভাবে বলছে, সেইভাবে কিন্তু বাংলাদেশে যেই দল ক্ষমতায় তারা কিন্তু কিছুই বলছে না। কিন্তু বলছে কারা? জামায়াত ইসলাম বলছে, বলছে কারা? এনসিপি বলছে। এবং তাদের যারা তাদেরকে সেখানে ক্ষমতায় বসানোর স্বপ্ন দেখিয়েছিল, যাদের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতাচ্যুতি, ক্ষমতার পরিবর্তন ঘটলো, তারাই এখন সন্ত্রস্ত এবং সেটি দেখা যাচ্ছে অস্থিরতা বিরাজ করছে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। এই যে উনি না হয় জন না হয় মার্কিন নাগরিক কিংবা সাদা মানুষ, তিনি তার জায়গা থেকে বলছেন, কিন্তু বাংলাদেশে যারা ডিপ স্টেটের একদম কোর গ্রুপের যে মেম্বাররা যারা আছেন কয়েকজন, তাদের মধ্যে অন্যতম মিডিয়া লর্ড, যদি বলি সেটিও ভুল হবে না, আমার সাবেক সম্পাদক, যার সঙ্গে আমি 10 বছর কাজ করেছি, সেই মতিউর রহমান এর মধ্যে ডয়েস ওয়েলের সঙ্গে ইন্টারভিউতে বলেছেন যে জুলাই যে আন্দোলন হয়েছে এবং শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন করা হয়েছে, সেইটা তিনি সর্বাত্মকভাবে প্রথম আলোর মাধ্যমে সবার আগে সবচেয়ে বেশি, তিনি এটি কিন্তু বলেছেন যে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে। এবং যদি আওয়ামী লীগ বা শেখ হাসিনা যদি সরকারের পতন না ঘটতো, তিনি প্রথম আলোর সম্পাদক থাকতেন না। তার মানে তার যেই যে স্বীকারোক্তি একটা, যেই জুলাই আন্দোলনের নামে যা করেছে, সেটা যে তিনি প্রথম আলোর সম্পাদক পদে আঁকড়ে থাকার জন্য ব্যক্তি স্বার্থে একটা সরকারকে তার ক্ষমতার অপব্যবহার করে একটি বড় পত্রিকা, শীর্ষ পত্রিকাকে ব্যবহার করে যে তিনি করেছেন, এইটা তিনি নিজেই প্রমাণ দিয়েছেন। তো এই জায়গায় আমি যদি এর মধ্যে আমার চ্যানেলে আমি নিজে একটা লাইভেই বলেছি যে একটা ভয়ঙ্কর স্বীকারোক্তি তিনি দিয়েছেন। আপনার ব্যাখ্যা কি যে বাংলাদেশের মিডিয়াও কেন এই জুলাই আন্দোলনে বা একটি সরকার উৎখাতে প্রকাশ্যে ভূমিকা রাখলো এবং কাজ করলো, এইটার দায় কি গোটা মিডিয়া কখনো এড়াতে পারবে কিনা? আমি মতিউর রহমান সম্বন্ধে প্রথম যেটা শুরু করব সেটা হলো যে কমিউনিস্টরা পৌঁছে যায়, কিন্তু মানে আমি বলছি একজন মানুষ হিসাবে কমিউনিস্টরা যে ভালো মানুষের একটা ধ্যান ধারণা চেতনা মানুষের মধ্যে প্রকাশ করে, সেই মানুষটা যখন পৌঁছে যায় তখন সবচেয়ে ক্ষতিকর হয় সমাজের জন্য। তারা আর ভালো মানুষ তো থাকেনই না, তারা সমাজে গন্ধ ছড়ায় এবং সমাজকে নষ্ট করে। মতিউর রহমানের ইতিহাস হলো একতা পত্রিকা, এবং একতা পত্রিকা আমাদের মতন ছাত্ররা কাঁধে করে করে বিক্রিও করেছেন। সেই মতিউর রহমান, এই একই মতিউর রহমান, উনি আমরা যদি আরেকটা গ্রাফ, এখানে তো এই মুহূর্তে দেখানো যাবে না, কিন্তু আমি শুধু এইভাবে দেখাই। আপনি এই কাগজের এই পার্শ্বে যদি আপনি থাকেন আর আমি যদি এই পার্শ্বে থাকি এক্সট্রিমে, তাহলে এটাকে যদি কার্ভ করে যদি এরকম করেন, তাহলে কিন্তু আমি আর আপনি পাশাপাশি বসে যাব, একদম পাশাপাশি, এইভাবে কিন্তু অনেক দূরে। ঠিক একইভাবে জামায়াত ইসলামী যেরকম এক্সট্রিম সংগঠন, সেরকম কমিউনিস্টরা সেরকম এক্সট্রিম। তারা শূন্য লেভেল থেকে দক্ষিণে বা বামে অনেক দূরে অবস্থান করে, কিন্তু আসলে কিন্তু রাজনৈতিক বিজ্ঞানে এরা কিন্তু পাশাপাশি অবস্থান করে। অতএব তারা কখনই ওই নিউট্রালে আসতে পারে না বা সেন্টারে আসতে পারে না। তারা হয় একজন জামাতি যখন ভুল পাল্টাবে, দেখবেন তারা কমিউনিস্ট হয়ে যাবে, বা ওই এক্সট্রিমে, একটা এক্সট্রিম থেকে আরেকটা এক্সট্রিমে চলে যায়। এইটাই হলো মতিউর রহমান একজন পৌঁছে যাওয়া মানুষের। না হলে যে কথাটা আপনি তার সাথে দীর্ঘ 10 বছর কাজ করেছেন, তাকে অনেকেই বলেন
সে একজন সাকসেসফুল, হ্যাঁ, যেহেতু সে দীর্ঘ সময় ধরে প্রায় প্রতিটি সরকারের সময়ই তার এই ক্ষমতার সে ব্যবহার করেছে। আমি বলবো যে গণমাধ্যমের যে ক্ষমতা, সেই ক্ষমতার যে উনি প্রচন্ড ব্যবহার করেছেন সেটা ডয়চে ভেলেতে উনি স্বীকার করে ফেলেছেন এবং সেটা এখন রেকর্ডেড। এখন এটা আপনি তৌফিক মারুফ যদি অস্বীকার করেন তাহলে তো আপনিও মিথ্যাবাদী হয়ে যাবেন, যে উনি তো স্বীকার করেছেন যে উনি এটাকে ব্যবহার করেছেন এবং একটি রাষ্ট্রের রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের জন্য যদি গণমাধ্যমের কোনো ব্যক্তি বা গণমাধ্যম সমষ্টিগতভাবে ব্যবহৃত হয়, এটা তো অন্যায়। অন্যায়ের কারণ আপনি ওয়েস্টের গণতান্ত্রিক সিস্টেমগুলো যদি আমরা পর্যালোচনা করি, স্পেশালি আমেরিকা, ব্রিটেন এবং ইউরোপিয়ান ইউনিয়ন, তা এবং এটার আরেকটা বিষয় আপনাকে আমি প্রমাণ দিতে পারি। আপনি যদি আপনার ফেসবুক বা ইউটিউবে কোন ধরনের রাজনৈতিক দলের পক্ষে বা সরকার পরিবর্তনের পক্ষে কিছু বলতে চান, তাহলে কিন্তু তাদের স্পেশাল ফর্ম ফিল আপ করতে হয় যে তুমি রাজনৈতিক দলের হয়ে কাজ করছো। অতএব আমি গণমাধ্যম হিসাবে উনি যে সাক্ষীটুকু দিয়ে দিলেন বা কথাটুকু বলে ফেললেন, একদিন না একদিন তো এটার জন্য উনি জীবিত থাকুক আর না থাকুক, এটার জন্য কৈফিয়ত উনাকে দিতেই হবে, কারণ উনি গণমাধ্যমকে ব্যবহার করেছেন একটি রাজনৈতিক শক্তিকে ক্ষমতাচ্যুত করে সেখানে একটা ভ্যাকুয়াম তৈরি করা হয়েছে। সে ভ্যাকুয়াম এরকম না, ধারাবাহিকতা ছিল না, কিন্তু এই রাজনৈতিক শক্তি চলে গেলে কি উপায়ে চলে যাবে, সেই তারপরে সেখানে কে আসবে, সেটা কিন্তু সম্পূর্ণভাবে বাংলাদেশের মানুষের জন্য একটা ভ্যাকুয়াম ছিল, বাংলাদেশের পুলিশ ব্যবস্থার জন্য একটা ভ্যাকুয়াম ছিল, যেখানে পুলিশকে হত্যা করা হয়েছে 5ই আগস্টের পর থেকে সবচেয়ে বেশি। এবং আপনারা সেই ভ্যাকুয়ামটা তৈরি করতে মতিউর রহমান যেভাবে ওনার গণমাধ্যমকে ব্যবহার করেছেন, সেটা আমাদের দেশীয় শুধু নয়, আন্তর্জাতিক যে কোনো গণমাধ্যমের মানদণ্ডে উনি অপরাধ করেছেন এবং সেই অপরাধের জন্য বাংলাদেশে না হলেও অন্যান্য দেশে যখন আপনি মুখ খুলেছেন, আমার ধারণা আপনিও একটা প্রেসারে হয়তোবা কোনো একদিন আসবেন, হয়তোবা দেখবেন যে উনি আপনার সাথে যোগাযোগ করার, আপনার মুখ বন্ধ করার চেষ্টা করবে, কিন্তু কয়টি মুখ উনি বন্ধ করবেন? কারণ ইতিমধ্যে এটা উনি ডয়চে ভেলে আন্তর্জাতিক একটা গণমাধ্যম জার্মানির, এবং সেখানে উনি বলেছেন, এবং এটা নিয়ে আমি বোধহয় সর্বশেষ কথা বলছি ওনার এই কথাটা নিয়ে, কারণ আমি ডিসি বইমেলা আর প্রধান হিসাবে খুবই ব্যস্ত ছিলাম। আমি দেখতে পাচ্ছিলাম বাংলাদেশের তুরাগের হত্যা সহ অনেক কিছু ঘটনা ঘটে গেছে। অতএব মতিউর রহমান সম্বন্ধে এখন আমি কনক্লুশন করব এভাবে, তিনি সবসময় যেই গোষ্ঠীটার প্রতি উনি সহযোগিতা করেছেন গণমাধ্যম দিয়ে, সেটা ওনার ওই একতার পর যেই যেই লাইনে উনি গেলেন, সেই লাইনটা ছিল 71-এর পরাজিত শক্তিদের পক্ষে, এবং সেই পরাজিত শক্তিদের জন্য কাজ করতে করতে যেহেতু বাংলাদেশে প্রায় অনেকগুলি সরকারই এসেছে, যেই সরকারগুলো ছিল সেই তাদেরই পক্ষের, এবং সেখানে উনি হয়তোবা সুবিধা ভোগ করেছেন, কিন্তু যখনই এসেছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সাথে, বাংলাদেশের জন্মের সাথে যে রাজনৈতিক দলটির নাম যুক্ত বাংলাদেশ আওয়ামী লীগ, সেটার সাথে উনি বৈরী ভাব ছিল সর্বদাই। উনি কখনো নিজে আজ পর্যন্ত এমন কোনো কথা আমি শুনিনি বলতে যে আওয়ামী লীগ তো বাংলাদেশের জন্মের সাথে যুক্ত, আওয়ামী লীগের এই বিষয়গুলো ঠিক করা উচিত, আওয়ামী লীগের নেতৃত্বের এই বিষয়গুলো সঠিক নয়, এই জন্য বাংলাদেশ, কিন্তু আওয়ামী লীগ যে বাংলাদেশে অপরিহার্য